প্রতিষ্ঠান, কিন্তু দেশ বা জাতি সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলির বিকাশের উপযোগী ক্ষেত্র হিসেবে রাষ্ট্রের স্থান ছিল সর্বাগ্রে। জানার জন্য সুলতানি শাসনের প্রকৃতি বিচার করা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তুর্ক আফগান যুগের শাসকরা সমকালীন ভারত রাষ্ট্রকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবেই গণ্য করত এবং তারা প্রাকাশ্যেই সুলতানি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বলে অভিহিত করেন। বরঞ্চ ইসলামের প্রসারে প্রাথমিক পর্বে সে ধরনের চেষ্টা হয়তো তাদের পক্ষে আত্মবিনাশের সমার্থক হতো, কিন্তু তার সত্ত্বেও এবং তার প্রয়োগের মধ্যে পার্থক্য খুবই স্পষ্ট। এবং এখান থেকেই শুরু হয়েছে একটি জ্বলন্ত বিতর্কে, সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয় ছিল কিনা। এবং এই প্রশ্নকে ঊর্ধ্বে রেখে আমরা সুলতানি রাষ্ট্রের গতি প্রকৃতিকে কয়েকটি ভাগে ভাগ করে তার প্রশাসনকে মূলত বুঝে নেওয়ার চেষ্টা করছি, এবং সুলতানি প্রশাসন তার বাহ্যিক কাঠামোয় কিভাবে নিয়ন্ত্রিত হতো সেটি আজকের মূল বিষয়। এক্ষেত্রে কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো আমাদের আলোচ্য, যেখানে বলা যেতে পারে যে সুলতানি আমলে শাসন ব্যবস্থার চরিত্র আক্ষরিক অর্থেই ছিল স্বৈরতান্ত্রিক। ধর্ম ও রাজনৈতিক স্বার্থ চিন্তাকে সমখণ্ডিত করে সুলতানি আমলে যে শাসন পদ্ধতি প্রচলন করা হয় তাতে সুলতানি রাষ্ট্রের পার্থিব এবং অপার্থিব উভয় ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী ছিলেন। ধর্ম এবং রাজনীতির এই মিলনের ফলে রাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে মুসলিম ধর্মতাত্ত্বিক উলেমাদের প্রভাব বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু সামরিক ভাগ্যান্বেষী দিল্লি সুলতানেরা সচেতনভাবেই তা প্রতিহত করেন। সুলতান দৈব শক্তির সাথে রাজশক্তির সম্পর্কের তত্ত্ব প্রচার করলে ক্ষমতালোভী উলেমারা তা মেনে নেন। এইভাবেই সুলতান ধর্ম ও রাজনীতির চূড়ান্ত নীতি নির্ধারণের আসনে উত্তীর্ণ হন। আইন, শাসন ও বিচার বিভাগের সর্বময় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সুলতানের হাতে। অবশ্য তারা সরাসরি কোরআন বা শরিয়তের সাথে সংঘাতে যেতেন না, তা সম্ভবও ছিল না, বাঞ্ছিতও ছিল না। তবে কেবল ধর্মশাস্ত্রের নির্দেশনামা সুলতানি আমলে রাষ্ট্রীয় প্রশাসনের চালিকা শক্তিতে পরিণত হতে পারেনি। সুলতানি আমলে রাজপদে নির্বাচন সংক্রান্ত কোনো আইন বা রীতি সুনির্দিষ্ট ছিল না। সুলতান সিংহাসনে বসেন তার শক্তির জোরে। সুলতানের স্থায়িত্ব নির্ভর করত সুলতানের সার্বিক দক্ষতার উপরে। অন্যান্য প্রশাসনিক সংস্থাগুলি সুলতান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে যেত, অথবা নতুন সুলতানের প্রতি আনুগত্য জানিয়ে টিকে থাকতো। কোনো কোনো ক্ষেত্রে সুলতান তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যেতেন, তবে সেই ব্যক্তির সিংহাসনে বসা কিংবা টিকে থাকা একান্তভাবে নির্ভর করত তার ব্যক্তিগত দক্ষতা ও প্রতিভার উপর। এ কাজে অভিজাতদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা ইচ্ছে করলেই নিজেদের মনোনীত যে কোনো ব্যক্তিকে, এমনকি প্রাক্তন সুলতানের বংশের বাইরের লোককে সিংহাসনে মনোনীত করতে পারতেন। অবশ্য এই ব্যবস্থার একটি শুভ দিক ছিল। এর ফলে যোগ্য ব্যক্তির সর্বোচ্চ পদে মনোনয়নের সম্ভাবনা ছিল বেশি। ডক্টর কুরেশির ভাষায় তা অনিয়ন্ত্রিত বা স্বেচ্ছাচার ছিল না, এর মূলে ছিল বাস্তব প্রয়োজনবোধ। আমরা আগেই দেখেছি যে মধ্যযুগের সুলতানের স্বৈরতন্ত্রকে নিয়ন্ত্রণ করার মতো কোনো সংগঠিত রাজনৈতিক সংস্থা ছিল না। অভিজাতরা ছিলেন স্বার্থান্বেষী এবং গোষ্ঠী রাজনীতির শিকার। উলেমারা পদের মোহ ক্ষমতাবান সুলতানের বিরুদ্ধাচারণ করতে দ্বিধান্বিত ছিলেন। সর্বোপরি তখন কোনো জনপ্রতিনিধিত্বমূলক পরিষদ বা সাংবিধানিক রীতি ছিল না যা জনগণের ইচ্ছের সাথে প্রশাসকের যোগ স্থাপন করতে সক্ষম। স্বভাবতই সুলতান ছিলেন অপ্রতিহত ক্ষমতার অধিকারী, কিন্তু বিচক্ষণ সুলতানেরা এই অর্জিত ক্ষমতার অপব্যবহার কদাচ করতেন। যারা অন্ধের মতো আচরণ করতেন তাদের স্থায়িত্ব ছিল খুবই অল্প। বিচক্ষণ সুলতানেরা উপলব্ধি করেন যে সুবিস্তৃত রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার একার পক্ষে সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রয়োজনে তারা একটি শাসন পরিকাঠামো গড়ে তোলেন। এখানে নিয়োজিত হন বিভিন্ন স্তরের কর্মমণ্ডলী। এরা ব্যক্তিগতভাবে বা সংঘবদ্ধভাবে সুলতানকে পরামর্শ দিতেন। এখনকার মন্ত্রী পরিষদের সমতুল্য না হলেও মজলিস ই খালওয়াত নামক সভা সুলতানকে নানা বিষয়ে পরামর্শ প্রদান করতেন।
এবং উচ্চ অভিজাত দায়িত্বশীল কর্মীদের সভা বার ই খাস জরুরি অবস্থায় সুলতানকে মতামত প্রদান করে সাহায্য করত। এই সকল সভার পরামর্শ গ্রহণ করা বা না করা ছিল সম্পূর্ণ সুলতানের ইচ্ছানাধীন। তথাপি একথা সত্য যে সুলতানের শুভ বুদ্ধি জাগ্রত করার ক্ষেত্রে এদের একটা ভূমিকা ছিল। কেন্দ্রীয় প্রশাসনের সুলতানের পরেই ছিল উজির এর স্থান। তাত্ত্বিকভাবে মনে করা হয় যে উজিরের সাহায্য সমর্থন ছাড়া সার্বভৌম ও সাম্রাজ্য গৌরবের চরমে উঠতে পারে না। উজিরের সুপরামর্শে সাম্রাজ্যের উন্নতি এবং প্রজাদের সমৃদ্ধির পথ প্রশস্ত করে। সাধারণভাবে উজিরের ক্ষমতা নির্দিষ্ট ছিল না, তা নির্ভর করত পদাসীন ব্যক্তির দক্ষতা এবং সুলতানের সাথে তার সম্পর্কের উপরে। যেমন মোহাম্মদ তুগলকের উজির খাজা জাহান সুলতানের অবর্তমানে রাজধানীতে সুলতানের কাজে পরিচালনার অধিকারী ছিলেন। ফিরোজ তুগলকের উজির খান ই জাহান ছিলেন ধর্মান্তরিত ব্রাহ্মণ, কিন্তু সুলতানের অতি বিশ্বস্ত এবং কর্মদক্ষ এই উজির রাজস্ব বিভাগের একচ্ছত্র অধিপতি ছিলেন। এই সময়কে উজিরাতের চরম গৌরব বলা হয়। যাই হোক, প্রথম দিকে সাধারণত সামরিক কাজে দক্ষ ব্যক্তিরাই উজির পদে নিযুক্ত হতেন। চতুর্দশ শতকে রাজস্ব কাজে দক্ষ ব্যক্তিদের উজির পদে প্রাধান্য দেওয়া হয়। উজিরের প্রধান কাজ ছিল রাজস্ব আদায় ও প্রশাসন পরিচালনা করা। তবে সাধারণভাবে তিনি ছিলেন সমগ্র অসামরিক প্রশাসনের তত্ত্বাবধায়ক। সাম্রাজ্যের আয় ব্যয় সংক্রান্ত বিষয়ে উজিরকে সাহায্য করার জন্য একজন হিসাবরক্ষক ও একজন হিসাব পরীক্ষক থাকতেন। ডক্টর আর.পি. ত্রিপাঠী উজির পদের গুরুত্ব স্বীকার করে বলেছেন যে তিনি প্রজা সাধারণ এবং সুলতানের মধ্যে যোগসূত্র স্বরূপ ছিলেন। সুলতানের স্বার্থে উজির পদের ক্ষমতা মর্যাদা অব্যাহত থাকা আবশ্যক ছিল, কারণ সুলতানের খেয়াল খুশি অনুযায়ী নিয়ন্ত্রণ এবং শাসক ও শাসিতের যোগসূত্র হিসেবে উজিরের প্রশাসনকে স্থায়িত্বভার দেওয়া হতো। কিন্তু সুলতানেরা প্রায়শই সন্দেহবশত উজিরের ক্ষমতা খর্ব করে নিজেদের অস্তিত্বকে বিপন্ন করতেন। উজিরাত ছাড়া সুলতানি প্রশাসনের উপর তিনটি স্তম্ভ ছিল: দেওয়ানি আর্চ, দেওয়ানি রিজালাত এবং দেওয়ানি ইনসা। উজিরাত এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দেওয়ানি আর্চ। এই বিভাগের প্রধান ছিলেন আরিজ ই মামালিক। সুলতানি সেনাবাহিনীর সংগঠন ও পরিচালনার দায়িত্ব ছিল এই বিভাগের। আরিজ ই মামালিক সৈন্য সংগ্রহ, তাদের বেতন নির্ধারণ, প্রদান এবং যুদ্ধকালে সেনা প্রস্তুতি, বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন ও দক্ষতা বিচার, যুদ্ধের পরে সংগৃহীত অর্থ সম্পদের বন্টন, তদারক ইত্যাদির কাজ সম্পন্ন করতেন। প্রসঙ্গত স্মরণীয় যে আরিজ সেনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত হলেও সর্বাধিনায়ক ছিলেন না। এই পদটি ছিল সুলতানের নিজের হস্তগত। দেওয়ানি রিজালাতের দায়িত্ব সম্পর্কে কিছুটা বিতর্ক আছে। ডক্টর কুরেশির মতে এই বিভাগ ধর্মীয় বিষয়াদি তত্ত্বাবধান করত। ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পরিচালনা এবং জ্ঞানী গুণী পণ্ডিতের বৃত্তিদান সম্পর্কে তদারকি রিজালাত দপ্তর করত। কিন্তু ডক্টর হাবিবুল্লাহর মতে এই দপ্তর পররাষ্ট্র সম্পর্কে কাজ পরিচালনা করত। বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, কূটনীতিকদের নিয়োগ ইত্যাদি বিষয়ে এই দপ্তর দায়িত্বপ্রাপ্ত ছিল। কুরেশির মতে ধর্মীয় কাজের তত্ত্বাবধান করতেন সদর উস সুদর, কিন্তু সতীশচন্দ্র সদর উস সুদুর এবং প্রধান কাজীকে একই ব্যক্তি রূপে বর্ণনা করেছেন। দেওয়ানি রিজালাতে প্রধান কর্মাধ্যক্ষ হিসেবে উল্লেখ করেছেন। দেওয়ানি ইনসা ছিলেন সরকারি চিঠিপত্র, দলিল, দস্তাবেজ এবং যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত। স্বভাবতই জানা যায় এইভাবে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত ব্যক্তিদের আনাগোনা লেগেই থাকত। সুলতানের একান্ত বিশ্বস্ত ব্যক্তিরাই কিন্তু এই সকল পদে নিযুক্ত হতে পারতেন। বিভিন্ন প্রাদেশিক শাসক, অন্যান্য ভারতীয় রাজ্য, সরকারি কর্মচারীদের সাথে সুলতানের বা সরকারের গোপন এবং সরকারি মত বিনিময় দেওয়ানি ইনসার মাধ্যমে সম্পন্ন হতো। এর অধীনে বহু প্রার্থী কর্মরত ছিলেন। সরকারি নির্দেশনামায় খসড়া প্রস্তুত করা, সুলতানের অনুমোদনের পর তা কপি করে উন্মুক্ত স্থানে প্রেরণ করা এবং নথিভুক্ত করার কাজ দিওয়ানি ইনসা এবং তার সংযোগ রক্ষাকারীরা সম্পন্ন করতেন।
সুলতানি শাসন কাঠামোর বর্ণিত 4টি বিভাগের প্রায় সমতুল্য গুরুত্বপূর্ণ ছিল কাজী উল কাজাত বা প্রধান কাজীর পদটি। ইনি ছিলেন বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত। সুলতানের পক্ষে ইনি বিচারের চূড়ান্ত নিষ্পত্তি করতেন, কিন্তু আদালতের বিচারকের নিয়োগ এবং দেওয়ানি ফৌজদারের বিচারের আপিল বিচারও প্রধান কাজী করতেন। মুসলিম আইনবিধি শরিয়তের অনুযায়ী কাজী দেওয়ানি বিচার নিষ্পত্তি করতেন। মুফতি নামক কর্মীরা কাজীকে আইনের ব্যাখ্যা করে বিচার কার্যে সাহায্য করতেন। অমুসলমানরা নিজ নিজ আইন বিচার পেতেন। নতুন আইন শহর ও মুসলমান প্রধান অঞ্চলে প্রথমে প্রয়োগ করা হতো। গ্রামাঞ্চলে পুরনো আইন চলতো। গ্রামে বিচারের ভার ছিল গ্রাম পঞ্চায়েতের উপর। সুলতানি যুগে দণ্ডবিধির কঠোরতা ছিল। অপরাধ কবুল করানোর জন্য কঠোর শাস্তি দেওয়া হতো। অপরাধ হিসেবে ধৃত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল খুবই কম। প্রধান কাজী সাদের উস সুদুর নামেও পরিচিত ছিলেন। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় অধীনস্থ প্রজা, কর্মচারী এবং আঞ্চলিক প্রশাসনের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ এবং নিরন্তর অনুসন্ধান আবশ্যিক ছিল। তাই দিল্লির সুলতানেরা সর্বদা অতি দক্ষ এবং সুসংগঠিত গুপ্তচর বাহিনী পোষণ করতেন। বারিদ ই মামালিক ছিলেন গুপ্তচর বিভাগের প্রধান। বারিদ নামক গুপ্তচর বৃন্দ দেশের নানা অংশ কর্মরত থেকে রাজ্যের খুঁটিনাটির প্রতিটি সংবাদ প্রধান বারিদকে জানাতেন। দ্রুত সেই সংবাদ সুলতানের কর্ণগোচর করা হতো। সুলতানরা নীতিগতভাবে গুপ্তচরদের প্রকাশ্যে দরবারে হাজির হওয়ার পছন্দ করতেন না, কিন্তু গোপন সংবাদ যথাসময়ে সুলতানের কাছে পৌঁছে দিতে না পারলে বা ভুল সংবাদ দিলে সংশ্লিষ্ট বারিদকে কঠোর শাস্তি দেওয়া হতো। বিভিন্ন দপ্তরগুলি ছাড়াও বহু কর্মচারী এই সময় সুলতানি প্রশাসনের সাথে যুক্ত থাকতেন। সুলতানের প্রাসাদ, রাজকীয় কারখানা সম্পর্কে তদারকির জন্য একটি বিশেষ বিভাগ ছিল। এর প্রধানকে বলা হতো এই সময় ওয়াকিল ই দার। ইনি সুলতানের ব্যক্তিগত সুখ সুবিধা এবং রাজপরিবারের সমস্ত সদস্যের ব্যক্তিগত প্রয়োজনের তত্ত্বাবধান করতেন। সরকারি কারখানা থেকে রাজপরিবারের ও ক্ষেত্র বিশেষে অভিজাতদের প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হতো। এই সকল কলকারখানায় বহু কৃতদাস নিযুক্ত থাকত। দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল কোতোয়ালের উপরে। কোতোয়ালের অধীনে বহু কর্মচারী নিযুক্ত থাকতেন। এছাড়া সুলতানের দেহরক্ষী বাহিনীর তত্ত্বাবধায়ক সব স্যার ই জানদার, কৃষি বিভাগের ভারপ্রাপ্ত আমির ই কোহ, গৃহ নির্মাণের বিষয়ক প্রধান আমির ই ইমারত, দাতব্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত দিওয়ানি খাওয়ারত, নৌযান নিয়ন্ত্রক আমির ই বেহর, সহকারী উজির নায়েব ই মামালিক প্রভৃতি নানা ধরনের কর্মীবৃন্দ সুলতানি আমলের প্রশাসনের সঙ্গে জড়িত ছিলেন। এইভাবেই দিল্লি সুলতানি যুগের কেন্দ্রীয় প্রশাসন নিয়ন্ত্রিত হতো। প্রাদেশিক শাসন কাঠামো ঠিক সেইভাবে গড়ে উঠেছিল এবং প্রাদেশিক শাসন কাঠামোর ক্ষেত্রে আমরা মূলত ইক্তা ব্যবস্থার মাধ্যমে এই শাসন কাঠামোর নিয়ন্ত্রণকে লক্ষ্য করতে পারি। রাজধানীর নিকটবর্তী অঞ্চল সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে থাকত। দূরবর্তী অঞ্চলে কেন্দ্রের অনুরূপ প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। প্রদেশের সংখ্যা প্রথমে ছিল কম, পরে সাম্রাজ্যের বিস্তৃতির ফলে প্রদেশের সংখ্যা বাড়ানো হয়। প্রদেশগুলির আয়তন এক ছিল না বা প্রাদেশিক শাসকদের ক্ষমতার পরিধিও নির্দিষ্ট ছিল না। প্রাদেশিক শাসকদের পদের দায়িত্ব এবং কর্তৃত্বের চরিত্র নির্ভর করত সুলতানের সাথে তার সম্পর্কের উপর। তাছাড়া দুর্বল সুলতানের আমলে প্রাদেশিক শাসকদের যতটা স্বাধীনতা বা কর্তৃত্ব থাকতো, ক্ষমতাবান সুলতানদের আমলে স্বভাবতই তা কিছুটা কমে যেত। তবে করদ রাজ্যগুলি আভ্যন্তরীণ প্রশাসনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করত। সাধারণভাবে সুলতানি সাম্রাজ্যের স্বার্থবিরোধী কাজে লিপ্ত না হলেও মুসলমান অধিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ না করলে, আইন শৃঙ্খলা রক্ষা করতে সমর্থ হলে এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাজে বাধা সৃষ্টি না করলে রাজ্যের প্রশাসনিক স্বাধীনতায় সুলতান হস্তক্ষেপ করতেন না। কিন্তু অন্যান্য প্রদেশের ক্ষেত্রে কেন্দ্রের তীক্ষ্ণ নজরদারি সর্বদা বলবৎ থাকত। প্রদেশগুলিকে ইক্তা নামক সামরিক বিভাগের অন্তর্ভুক্ত করে একজন করে সামরিক শাসনের অধীনে তা রাখা হতো। ইক্তার শাসকেরা মুক্তি নামে পরিচিত ছিল। ওয়াহিল, নায়েব সুলতান বা ইক্তাদার নামেও তাদেরকে অভিহিত করা হতো।
আলাউদ্দিন খলজির আমলে দু ধরনের ইকতার প্রচলন দেখা যায়। প্রথমত যেগুলি ছিল উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, এবং দ্বিতীয়ত ছিল হচ্ছে যেসবগুলো নতুন স্থান এই সময় দখল করা হয়েছিল। দ্বিতীয় ক্ষেত্রে সুলতান প্রাদেশিক শাসকদের অতিরিক্ত স্বাধীনতা এবং কর্তৃত্ব দিয়েছিলেন। বস্তুত সুলতানি যুগের প্রাদেশিক শাসকরা নিজ নিজ রাজ্যের সুলতানের মতোই কর্তৃত্ব ও মর্যাদা ভোগ করতেন। এটা নির্ভর করত তাদের আনুগত্য, বিশ্বস্ত কর্মদক্ষতা ইত্যাদির উপর। এরা সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানের প্রয়োজনে তাকে বাহিনী দিয়ে সাহায্য করতেন। এই বাহিনীর উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ রাখার জন্য আঞ্চলিক আরিজকে কেন্দ্রের আরিজ-ই-মামালিকের অধীনে কাজ করতে হতো। প্রাদেশিক শাসকরা রাজস্ব আদায় করতেন, কিন্তু স্থানীয় ব্যয় সংকুলনের পর উদ্বৃত্ত অর্থ কেন্দ্রে পাঠাতে দায়বদ্ধ ছিলেন। প্রাদেশিক শাসকগণ নিয়মিত আয় ব্যয়ের হিসেব কেন্দ্রের কাছে পাঠাতে বাধ্য ছিলেন। সুলতান তার দক্ষ গুপ্তচর বাহিনীর সাহায্যে প্রদেশগুলির উপর অদৃশ্য নিয়ন্ত্রণ কায়েম করতেন। সুলতানি শাসনের গৌরবময় যুগের 23টি প্রদেশের নাম হলো দিল্লি, দেবগিরি, বদায়ুন, মুলতান, মাওয়ার, সিরসুত, তেলেঙ্গা, খুরম, জাজনগর, বিহার, কালানুর, অযোধ্যা, লখনৌতি, গুজরাট, সেওয়ান, মালভ। ভৌগোলিক কারণে এই সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশ অর্থাৎ লখনৌতির অন্তর্ভুক্ত অঞ্চল স্বাধীন রাজ্য হিসেবেই প্রায় সারা সুলতানি আমলে নিজের অবস্থান রক্ষা করেছিলেন। সুলতান মৌখিক আনুগত্যের বিনিময় এবং নামমাত্র উপঢৌকনে সন্তুষ্ট থেকেই বাংলার স্বাধীনতা মেনে নিয়েছিলেন। সুলতানি সাম্রাজ্যের বিস্তার এবং আঞ্চলিক প্রশাসনের উন্নতির ফলে পরবর্তীকালে প্রদেশগুলোকে আরো 6টি এককে বিভক্ত করা হয়। এগুলিকে বলা হতো শিখ। শিখের শাসনকর্তা ছিলেন শিকদার। মোহাম্মদ বিন তুগলক দাক্ষিণাত্যকে 4টি শিখে বিভক্ত করেছিলেন। দোয়াবকে ভেঙে 2টি শিখ গঠন করা হয়েছিল। সম্ভবত শিকদার ও একজন সামরিক ব্যক্তি ছিলেন এবং নিজ নিজ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়বদ্ধ ছিলেন। শিখগুলির মধ্যে আরো 6টি শাসনতান্ত্রিক বিভাগ ছিল। পরগনা প্রশাসনিক বিভাগ হিসেবে পরগনার বিশেষ একটি গুরুত্ব ছিল এবং এখানে সরকারি কর্মচারীরা কৃষকদের সাথে প্রত্যক্ষ সংস্পর্শে আসত। পরগনার কর্মচারীদের মধ্যে প্রধান ছিলেন আমিল। আমিলের নেতৃত্বে একটি কর্মগোষ্ঠী কাজ করত। পরগনার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মচারীর মধ্যে ছিলেন মুশারিফ, হিসাবরক্ষক, 2জন কারফুন এবং কানুনগো। মুশারিফ আমিল বা মুনসেফ নামেও অভিহিত ছিল। মুশারিফের প্রধান কাজ ছিল রাজস্ব নির্ধারণ। মুশারিফকে সৎ, বিশ্বস্ত বা ন্যায় পরায়ণ নামে অভিহিত করার দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে সুলতানি আমলে উৎপাদকদের প্রতি সরকারের আচরণ ছিল মোটামুটি সহনশীল এবং যুক্তিপূর্ণ। 2জন কারকুন বা নথি লেখক ফার্সি ও হিন্দিতে পরগনার নথিপত্র লিপিবদ্ধ করতেন। এই জন্য তারা যথাক্রমে ফার্সি নিবাস এবং হিন্দি নাভিস নামে পরিচিত হতেন। কানুন পূর্ববর্তী বছরগুলি উৎপাদন ও নির্ধারিত করের হিসেব রক্ষা করতেন। ইভান বাতুতা পরগনার সমতুল্য শাসন বিভাগ হিসেবে সাদি শব্দটি ব্যবহার করেছেন। অবশ্য সমকালীন অন্য কোনো নথিতে এই নাম ব্যবহৃত হয়নি। সাদি শব্দটির ব্যবহার বা যাই হোক, পরগনায় চৌধুরী নামে একটি পদের উল্লেখ পাওয়া যায়। ইনি সম্ভবত উৎপাদক ও সরকারের মধ্যে মধ্যস্থ হিসেবে কাজ করেন। শাসন ব্যবস্থার ক্ষুদ্রতম একক ছিল গ্রাম। গ্রামের মুখ্য আধিকারিক ছিলেন গ্রাম প্রধান। তাকে সাহায্য করতেন পাটোয়ারি বা হিসাব রক্ষক। পাটোয়ারি চাষযোগ্য এলাকা ও মোট উৎপাদনের হিসেব রক্ষা, রাজস্ব নির্ধারণ ও সরকারের প্রাপ্য প্রদানের কাজ তত্ত্বাবধান করতেন। গ্রামীণ প্রজারা যাতে শাসক শ্রেণী বা শক্তিশালী শ্রেণীর অত্যাচারের শিকার না হয় সেদিকে সুলতানের বিশেষ নজর ছিল। তবে সাধারণভাবে সুলতানেরা গ্রামের প্রশাসনে হস্তক্ষেপ করতেন না। সামগ্রিকভাবে বলা যায় যে সুলতানি আমলে অসামরিক শাসন ব্যবস্থা সুলতানি পূর্ব আমলে অনুসৃত মাত্র।
শাসন কাঠামোয় কোনো মৌলিক পরিবর্তন সুলতানি যুগে করা হয়নি। কেবল কর্মচারীদের নামগুলি পাল্টে দেওয়া হয়েছিল। গ্রাম পরগনার শাসক শ্রেণী একই ছিল এবং অর্থাৎ আগের মতোই হিন্দুরা বংশানুক্রমিকভাবে এখানে শাসন দায়িত্ব প্রতিপালন করতেন। সতীশচন্দ্রের মতে তুর্কিরা যে গ্রামাঞ্চলে দ্রুত প্রভুত্ব স্থাপন করতে সমর্থ হয়েছিল তার অন্যতম কারণ হলো গ্রামের শাসন ব্যবস্থার পূর্বের কর্মচারীদের বহাল রাখা। সুলতানি প্রশাসনে অভিজাতদের, বিশেষত মুসলমান অভিজাতদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাস্তব প্রয়োজন থেকে সুলতানরা উপলব্ধি করেন যে একটি যুক্ত রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য অতি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একদল প্রশাসনের প্রয়োজন আছে। এদের মাধ্যমে সুলতান সামরিক ও বেসামরিক ক্ষেত্রে তার কর্তৃত্ব রাখতে প্রয়াসী ছিলেন। তবে সেকালে যেহেতু যুদ্ধের মধ্যেই একটি দেশের উপর শাসক শ্রেণীর কর্তৃত্ব বা স্থায়িত্ব নির্ভর করত, তাই অভিজাতদের অধিকাংশই ছিল যুদ্ধ বিশারদ। সুলতানি শাসনের প্রথম দিকে কেবলমাত্র বহিরাগত মুসলমানরাই অভিজাতদের হিসেবে মর্যাদা ও কর্তৃত্ব ভোগ করতেন। এদের মধ্যেও শাসক গোষ্ঠী ছিল, যেমন তুর্কি, আফগান, পার্সি ও আরবি। তবে মর্যাদা ও প্রতিপত্তি সর্বাগ্রে ছিল তুর্কিদের স্থান, তারপরে আফগান এবং অন্যান্যদের। রাজনৈতিক উচ্চ পদগুলি তুর্কি ও আফগান অভিজাতদের কুক্ষিগত ছিল। প্রথম দিকে বহিরাগত অভিজাতরা গোষ্ঠীভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষা করতেন, কিন্তু দীর্ঘকাল ভারতবর্ষে বসবাস করার ফলে এবং একই সুলতানের অধীনে কর্মরত অবস্থায় একই সমাজের অবস্থানের ফলে তাদের আঞ্চলিক স্বাতন্ত্র্য বোধ ক্ষীণ হয়ে আসে। পরবর্তীকালে ধর্মান্তরিত এ দেশীয় মুসলমানরাও ক্রমশ বহিরাগত অভিজাতদের কাছাকাছি চলে আসেন। সুলতান জাতি বা বংশ নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে অভিজাতের মর্যাদা দিতে পারতেন। এই পথ ছিল বংশানুক্রমিক এবং পরে বংশানুক্রমিক হলেও পদমর্যাদার ভিত্তিতে অভিজাত শ্রেণী গড়ে ওঠে। এই সময় এদেশীয় মুসলমানরা নিজেদের বিদেশি এবং বংশজাত দাবি করে জাতে ওঠার চেষ্টা করেন। আরো পরে ধর্মান্তরিত মুসলমানদের সাথে তুর্ক আফগানদের বিবাহ সম্পর্ক চালু হলে জাতে ওঠার প্রবণতা কমে যায়। কাজের ভিত্তিতে অভিজাতদের দুভাগে ভাগ করা হয়, যথা অহল ই সৈফ এবং আহল ই কলম। প্রথম দলে ছিলেন মূলত সামরিক কাজের সাথে যুক্ত অভিজাতরা, দ্বিতীয় দলে ছিলেন ধর্মীয় নেতা ও সাধারণ প্রশাসকরা। যুদ্ধরাষ্ট্র হবার ফলে সুলতানি আমলের প্রথম শ্রেণীর অভিজাত সংখ্যায় এবং প্রতিপত্তিতে অগ্রণী ছিল। দ্বিতীয় শ্রেণীর অভিজাতদের অধিকাংশই ছিলেন ধর্মতত্ত্ববিদ বা উলেমা, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই অভিজাতবিদরাই ক্রমশ তাদের নিজেদের সংকীর্ণতা দূরে ফেলে এগিয়ে আসতে থাকে। কাজের ভিত্তিতে অভিজাতদের এই সময় যে দুভাগে ভাগ করার কথা বলা হলো, সেখানে আহল ই সৈফ এবং আহল ই কলম। প্রথম দলে ছিলেন মূলত সামরিক কাজের সাথে যুক্ত অভিজাতরা, দ্বিতীয় দলে ছিলেন ধর্মীয় নেতা ও সাধারণ প্রশাসক। যুদ্ধরাষ্ট্র হবার ফলে সুলতানি আমলে প্রথম শ্রেণীর অভিজাত সংখ্যায় এবং প্রতিপত্তিতে অগ্রণী ছিলেন। দ্বিতীয় শ্রেণীর অভিজাতদের অধিকাংশই ছিলেন ধর্মতত্ত্ববিদ বা উলেমা। এরা ছিলেন গোঁড়া সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। উলেমারা শরিয়তের সম্পর্কে সুলতানকে পরামর্শ দান করেন। বিচার বিভাগে এদের একাধিপত্য ছিল। এইভাবেই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সুলতানি আমলে গোটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা কেন্দ্রীয় এবং আঞ্চলিক এই দুটো ভাগে বিভক্ত হয়ে নিয়ন্ত্রিত হয়। অভিজাতদের আয়ের প্রধান উৎস ছিল ইকতার রাজস্ব কিংবা নগদ বেতন। অভিজাতরা প্রচন্ড বিলাসিকতার মধ্যে দিয়ে জীবনযাপন করতেন। সুলতানের অনুকরণে তারা প্রাসাদ নির্মাণ করতেন, হারেম পরিচালনা করতেন, বহু সংখ্যক দাসদাসী এবং পরিষদের পোষণ করতেন। নানা অনুষ্ঠান উপলক্ষে অভিজাতদের মধ্যে প্রতিযোগিতা চলত এবং সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হতো। সাধারণ অভিজাতদের বিষয় সম্পত্তি অক্ষত থাকতো এবং বংশানুক্রমিকভাবে তা ভোগ দখল করা যেত। জমি ক্রয় করে চাষাবাদের সূত্রে অভিজাতদের প্রচুর আয় করা হতো।
অভিজাতদের অস্বাভাবিক অর্থবল মাঝে মাঝে সুলতানের শঙ্কার কারণ হয়ে দাঁড়াতো। সুলতান আলাউদ্দিন অভিজাতদের নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি কাঠামোর ব্যবস্থা করেছিলেন, তবে সামগ্রিকভাবে অধিকাংশ সুলতানই অভিজাতদের তোষণ করে চলতেন। গ্রামীণ হিন্দু অভিজাতদের প্রতিপত্তি ও অর্থবল ছিল তুলনামূলকভাবে কম। এইভাবেই সমগ্র ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছিল এবং গড়ে উঠেছিল। এরপরে আসা যাক ইক্তা ব্যবস্থা। এবং ইক্তা ব্যবস্থা যে কেবলমাত্র একটি আঞ্চলিক শাসন কাঠামো রূপে দাঁড়িয়েছিল তা না, এক্ষেত্রে ইক্তার মাধ্যমে শাসন কাঠামোর সাথে সাথে দিল্লির সুলতানি যুগের যে অর্থনীতি সেটিও নিয়ন্ত্রিত হতো। এছাড়া সাহিব ই দিওয়ান, যেখানে আমরা দেওয়ানি কাজকর্ম হওয়া, পরগনা এবং গ্রামীণ শাসনের ক্ষেত্রে যে সাধারণ নিয়মটি মেনটেন করা হতো, যে সাধারণ নিয়মটি চিরকালীন ভাবে অব্যাহত ছিল, সেই সাধারণ নিয়ম চিরকালীন অব্যাহতই থাকতে দেখা গিয়েছে। এবং গ্রামীণ শাসনের স্বাধীনতার কাজে খুব একটা হস্তক্ষেপ সুলতানরা করতে চাইতেন না। শহর, দুর্গ বা থানা, এই তিনটি জায়গাকে তাদেরকে সুরক্ষিত রাখা হতো, কারণ সুলতানি শাসনের আমলে উত্তর পশ্চিম ভারত থেকে মঙ্গল আক্রমণের একটি ভয় বা আশঙ্কা সর্বদাই লেগে থাকতো। ফলে শহর, নগর, দুর্গ, যেহেতু শহর একটি প্রশাসনিক ইউনিট এবং তার সঙ্গে সঙ্গে সেখানে ব্যবসা বাণিজ্যের ফলপ্রসূতা লক্ষ্য করা যায়, শিল্প সাহিত্যের সমাগম লক্ষ্য করা যায়, তাই শহরের রক্ষার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সুলতানদের কাছে। সেই সঙ্গে সঙ্গে দুর্গ নির্মাণ এবং থানা পরিচালনার কাজও সেখানে করা হতো। এইভাবে সুলতানি প্রশাসনের চরিত্রের ক্ষেত্রে দেখা যায় যে পরিবর্তন এসেছে। ইলতুৎমিশের সময় থেকে শুরু করে আস্তে আস্তে ফিরোজ শাহ তুগলকের মধ্যে দিয়ে সুলতানি পরিকাঠামো চিরন্তর একটি নতুনত্বের মধ্যে দিয়ে গেছে, সদা গতিশীল থেকেছে এবং প্রচুর পরিবর্তনের মধ্যে দিয়েও তা ত্বরান্বিত হয়েছে। তাই ডক্টর কে এম নিজামী বলেছেন যে ইসলামের উত্থানের আদি পর্ব থেকেই রাষ্ট্রীয় সেবার বিনিময় বিভিন্ন পদ তৈরি করা এবং বিভিন্ন পদের দাবি দেওয়া এবং সেই পদগুলিকে কেন্দ্র করে রাজকর্মচারীদের উত্থান পতনের ইতিহাস আমরা খুব ভালোভাবেই দেখতে পারি। ইলতুৎমিশ মূলত তুর্কি সেনাপতিদের মধ্যে এই ইক্তা প্রধানের যে ব্যবস্থা সেটা গ্রহণ করতে শুরু করেন। ইক্তা প্রধান বা ইক্তা ব্যবস্থাকে প্রাদেশিক শাসনের ভিত্তি হিসেবে গড়ে তোলেন। তার প্রধান লক্ষ্য ছিল নববিজিত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা এবং ভারতীয় সামন্ততন্ত্রের প্রতিষ্ঠানগুলিকে বিচ্ছিন্ন করা। এজন্য তিনি তুর্কি সমন্বয়কদের মধ্যে নববিজিত স্থানগুলিকে ইক্তা রূপে বিলি করে দেন। প্রায় 2000 তুর্কি সৈনিকদের মধ্যে ইক্তা বিলি করা হয়। পুরস্কার প্রদান এবং তার লক্ষ্য ছিল সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা তুর্কিদের সৈনিকদের অবদানের পুরস্কার প্রদান এবং দেশের প্রধানতম উর্বর অঞ্চলের স্থানীয় বা সুলতানের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুসম্পর্কিত রাখা। এইভাবে দেখা যাচ্ছে যে ইক্তার নির্দিষ্ট রাজস্ব ভোগের বিনিময়ে এরা সুলতানের সামরিক সাহায্য করতেন। ফলে সুলতানের সাম্রাজ্যিক সংহতি এবং শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ইক্তা ব্যবস্থা সুলতানের দুর্বলতা এবং বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীকালে। বলবানের সময়, আলাউদ্দিন খলজির সময় মূলত ইক্তা ব্যবস্থাকে কেন্দ্র করে প্রাদেশিক শাসন ব্যবস্থা সুনিয়ন্ত্রিত এবং সুগঠিত হয়েছে। বড় ইক্তার মুক্তিদের প্রধান কর্তব্যই ছিল ইক্তার ব্যয় সংকুলনের পর উদ্বৃত্ত অর্থ এবং কেন্দ্রীয় রাজকোষে জমা করে দেওয়া। কিন্তু সাধারণত মুক্তি বা এমন ভাবে ইক্তার আয় ব্যয়ের হিসেব সম্ভবত করতেন যে কখনোই অর্থ উদ্বৃত্ত হতো না। অর্থাৎ দেখা যাচ্ছে যে সুলতান এক্ষেত্রে সর্বাধিকারীদের গুরুত্ব দিতেন এবং সুলতান এক্ষেত্রে প্রাদেশিক শাসন কাঠামোর যে নিয়ন্ত্রণ, প্রাদেশিক শাসন কাঠামোর যে গোপনীয়তা তা সর্বদাই গ্রহণ করে চলতেন। এবং এই ইক্তা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু দেখতে পাচ্ছি যে মুক্তিদের উত্থান ঘটছে, অর্থাৎ যারা ইক্তাদার বলে সুলতানি যুগে বিশেষ পদ গ্রহণ করে আসতেন।
এবং এই ইক্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং অন্যান্য দেওয়ানি আর্জ, দেওয়ানি রিজালাত প্রভৃতিগুলির মধ্যে দিয়েও দেখা যাচ্ছে যে সুলতানি যুগে প্রশাসনিক নিয়ন্ত্রণ ত্বরান্বিত হতো। এবং এই সুলতানি যুগে প্রশাসনিক নিয়ন্ত্রণ ত্বরান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিশেষ বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা আলোচ্য হয়ে ওঠে, সেটি হলো যে সুলতান যখন তার নির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দেশ শাসন করছেন এবং কেন্দ্রীয় প্রশাসন যেখানে অনেকটা দৃঢ়বদ্ধ, সেখানে প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই শিথিলতার কারণটা কি, এবং এক্ষেত্রে দিল্লি সুলতানি শাসনের চরিত্র বিশ্লেষণ প্রযোজ্য। দিল্লি সুলতানি শাসনের চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে দিল্লি সুলতানি শাসন মূলত দৈব বলে চালিত হতো, যেখানে সুলতান নিজে ছিলেন দেবতার প্রতিনিধি এবং হযরত মুহাম্মদের বক্তব্য অনুযায়ী, উক্তি অনুযায়ী, নিয়ন্ত্রণ অনুযায়ী তারা এই দেশ শাসন করত। অর্থাৎ বেশ কিছুটা ধর্ম কেন্দ্রিক স্বেচ্ছাচারী তার নামান্তর বলা যেতে পারে দিল্লির সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসন। কিন্তু ঠিক তার বিপরীত রূপটাই আমরা দেখতে পাচ্ছি সুলতানি শাসনের ক্ষেত্রে প্রাদেশিক নিয়ন্ত্রণের ক্ষেত্র। প্রাদেশিক ব্যবস্থা মূলত চালিত হতো বিভিন্ন প্রাদেশিক পরিকাঠামোর মধ্যে দিয়ে, ইকতা, সাইবি দেওয়ান, শিখ, পরগনা, গ্রামীণ শাসন প্রভৃতি শাসনের মধ্যে দিয়ে। এবং যেহেতু ইকতাদার বা মুক্তিরাই সেখানে প্রকৃত পদাধিকারী ছিলেন, ফলে ইকতাদারদের মাধ্যমেই সমগ্র সুলতানি কাঠামো, সমগ্র সুলতানি শাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো এবং প্রদেশগুলিও সুরক্ষিত থাকতো এদের মধ্যে দিয়ে। এবং দিল্লি সুলতানি সাম্রাজ্য এই সময় ধর্মাশ্রয়ী হলেও একথা ঠিক যে ধর্মের ঊর্ধ্বেও মনুষ্যত্বকেও এরা প্রাধান্য দিয়েছিল এবং মানুষকে নিয়ন্ত্রণ করা, তার থেকেও বড় কথা মানুষের যে নতুনত্ব, মানুষের যে চরিত্র, তার বিকাশ ঘটানোর দিকেও কিন্তু সুলতানি শাসন ব্যবস্থার নজর পড়ে এবং সেই ব্যবস্থাকে জিইয়ে রাখা হয় পরবর্তীকালেও। এই রাষ্ট্র যখন তার ভাঙনের দিকে চলে যায়, যখন তার শেষ অবস্থার দিকে চলে যায়, অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের শাসনের পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে সুলতানি শাসন ব্যবস্থা তার শেষের পথগুলোতে এসে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় থেকেই দেখা যায় যে সুলতানি শাসন তার তার কেন্দ্রীয় প্রশাসন এবং প্রাদেশিক প্রশাসন, এই দুই প্রশাসনকে কেন্দ্র করেই এগিয়ে গেছে। এবং এই দুই প্রশাসনিক ব্যবস্থা সুলতানি যুগে একটি পরিকাঠামোগত উন্নতির নামান্তর, যেখানে প্রশাসন নিয়ন্ত্রিত হচ্ছে সুলতানকে সামনে রেখে। সুলতান যেখানে সর্বাগ্রে গৃহীত, সর্ব কাজেই তিনি সমাপনকরণকারী দক্ষ ব্যক্তি এবং পাশাপাশি সুলতানকে সাহায্য করার জন্য প্রচুর কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ গড়ে উঠেছিল। এইভাবে শহর, দুর্গ, থানা, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ প্রভৃতির মধ্যে দিয়ে সুলতানি শাসনের প্রাদেশিক এবং রাজকীয় রূপটি, কেন্দ্রীয় রূপটি আমাদের সামনে ধরা দেয়। আচ্ছা, এইবার চলে আসি ইউনিট 5-এ। ইউনিট 5-এ যে বিষয়টি আজকের আলোচ্য বিষয় সেটি হলো দক্ষিণের রাজবংশ। দিল্লি সুলতানি সাম্রাজ্য যখন শাসন কার্য চালনা করছে তখন এক্ষেত্রে আমরা একে দুটি অংশে বিভক্ত হতে দেখছি। একটি হচ্ছে উত্তর ভারত, অপরটি হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি আঞ্চলিক স্থান বা বেশ কয়েকটি রাষ্ট্রীয় কাঠামো, বেশ কয়েকটি দেশের উত্থান বা রাজ্যের উত্থান আমরা এই সময় লক্ষ্য করতে পারি, যেগুলির মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে আক্ষরিক অর্থে দিল্লির সুলতানি সাম্রাজ্যে তুগলকি শাসন কায়েম হয়েছিল এবং তুগলকি শাসন পর্যন্ত দাক্ষিণাত্যের রূপটি এরূপ ছিল। দাক্ষিণাত্যের ভৌগোলিক অবস্থান বা তার বিষয়াদি সম্পূর্ণই নিয়ন্ত্রিত হয়েছিল দিল্লির সুলতানি সাম্রাজ্যের অধীনে। এই সময় যে চারটি রাজবংশ এই সময় রাজত্ব করত তারা হলো যাদব, পান্ড্য,
কাকাতীয় এবং হয়সাল, এই চারটি রাজবংশের মাধ্যমেই কিন্তু দিল্লির সুলতান সাম্রাজ্যের আগমন ঘটতে দেখা যায়। এই চারটি রাজবংশের মধ্যে দ্বন্দ্ব সর্বদাই লেগে থাকতো। এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে এই চারটি রাজবংশ তার রাজত্বের দিকে এগিয়ে গেছে এবং এই দাক্ষিণাত্যের সঙ্গে দিল্লির সুলতানের রাজত্বের সম্পর্কও ছিল সুগঠিত, কারণ প্রশাসনিক এবং অর্থনৈতিক এই দুটি প্রয়োজনের ক্ষেত্রেই কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল ছিল। একদিকে যেমন দিল্লির সুলতান দাক্ষিণাত্য থেকে একটি বিরাট সংখ্যক কর বা রাজস্ব অর্থ গ্রহণ করত, ঠিক সেরকম ভাবেই কিন্তু দাক্ষিণাত্য নির্ভর করত দিল্লি সুলতানের নিয়ন্ত্রণের উপর এবং সেই নিয়ন্ত্রণকে তারা কখনোই অবহেলা করতে পারত না। যে সকল স্বাধীন রাজবংশের এই সময় উত্থান হতে দেখি তাদের মধ্যে বাহমানি রাজত্ব ছিল গুরুত্বপূর্ণ এবং বাহমানি রাজ্যের উত্থান এক্ষেত্রে আলোচ্য বিষয়। দিল্লির সুলতানি সাম্রাজ্যের অবক্ষয়ের কালে কিন্তু এই রাজ্য গড়ে ওঠা এবং তার অন্যতম ছিল হচ্ছে বাহমানি রাজ্য। দক্ষিণ ভারতে এই মুসলমান শাসিত রাজ্যটি ছিল দক্ষিণে আরেকটি সমসাময়িক হিন্দু রাজ্য বিজয়নগরের প্রবল প্রতিদ্বন্দ্বী। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দক্ষিণ ভারতে সুলতানিতে নানা গোলযোগ দেখা দেয়। এজন্য বিশেষভাবে দায়ী ছিলেন সাদা আমিররা। 100টি করে গ্রামের দায়িত্বপ্রাপ্ত আমিরদের সাদা বলা হতো। উচ্চ শ্রেণীভুক্ত ও প্রতিপত্তিশালী সাদা আমিরদের বিশেষ কর্তৃত্ব ছিল দক্ষিণ ভারতের প্রশাসন ও সাধারণ মানুষের উপর। সুলতান মোহাম্মদ বিন তুগলক সাদা আমিরদের ক্ষমতা খর্ব করার পরিকল্পনা করলে এরা প্রচন্ড ক্ষুব্ধ হন এবং বিদ্রোহ ঘোষণা করেন। নানা সমস্যায় বিব্রত সুলতান পরিকল্পনা করলে এরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়ে এবং সুলতান এদের দমন করার উদ্দেশ্যে স্বয়ং দৌলতাবাদে উপস্থিত হন। কাজও অসমাপ্ত রেখে গুজরাটে ছুটে যেতে বাধ্য হন। বিদ্রোহীরা দৌলতাবাদ দখল করে ইসমাইল মুখ নামক জনৈক আমিরকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন, কিন্তু ইসমাইল স্বেচ্ছায় আলাউদ্দিন হাসান নামে এক আমিরের পক্ষে সিংহাসন ত্যাগ করেন। এই আফগান প্রথম জীবনে গঙ্গু নামে এক জনৈক ব্রাহ্মণের অধীনে কাজ করতেন, তাই তিনি হাসান গঙ্গু নামে বেশি পরিচিত ছিলেন। যাই হোক, তিনি আলাউদ্দিন হাসান বাহমান শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন 1347 খ্রিস্টাব্দে। হাসান নিজেকে ইরানের পৌরাণিক বীর বাহমানি বংশধর বলে দাবি করতেন। সম্ভবত এই কারণে তার রাজ্য বাহমানি রাজ্য নামে পরিচিত হয়। বাহমান শাহ নিঃসন্দেহে একজন দক্ষ শাসক ছিলেন। সুযোদ্ধা ও প্রশাসক রূপেও তিনি যথেষ্ট খ্যাতি পান। তিনি নবগঠিত রাজ্যের সীমানা উত্তরে ওয়াইন গঙ্গা নদী থেকে দক্ষিণে কৃষ্ণ নদী পর্যন্ত এবং পূর্বে ভেঙ্গির পশ্চিমে দৌলতাবাদ পর্যন্ত সম্প্রসারিত করেছিলেন। প্রশাসনের সুবিধার্থে তিনি গুলবর্গায় রাজধানী স্থানান্তরিত করেন। সারা রাজ্যকে 4টি তরফ বা প্রদেশে বিভক্ত করা হয়। এগুলি হলো গুলবর্গা, দৌলতাবাদ, বেরার ও বিদর। প্রতি অংশের দায়িত্ব একজন গভর্নরের হাতে ন্যস্ত ছিল। প্রাদেশিক শাসকেরা সামরিক ও বেসামরিক প্রশাসন চালনার ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা ভোগ করতেন। বুরহান-ই-মাসির গ্রন্থে বাহমান শাহকে একজন ন্যায়পরায়ণ ও প্রজাদরদী শাসক বলে অভিহিত করা হয়েছে। সমকালীন লেখক ইসামিও তার প্রশংসা করে বলেছেন যে একজন সফল শাসকের ক্ষেত্রে প্রয়োজনীয় 3টি গুণই বাহমান শাহের মধ্যে ছিল। তিনি সর্বদাই অত্যাচারিতের পাশে থাকতেন, দীন দরিদ্রের প্রতি ছিল তার গভীর দয়া এবং ধর্মের স্থির থাকার জন্য তিনি চূড়ান্ত কষ্ট স্বীকারেও রাজি ছিলেন। বাহমান শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র প্রথম মোহাম্মদ শাহ। ইনিও সুযোদ্ধা সুদক্ষ শাসক ছিলেন। মোহাম্মদ শাহ বাহমানি রাজ্যের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমে প্রতিষ্ঠিত হিন্দু রাজ্যদ্বয় যথাক্রমে বারাঙ্গল ও বিজয়নগরের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে লিপ্ত হয়েছিল। তিনি কঠোর হাতে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন। যোদ্ধা ও সাহিত্যে সংস্কৃতির প্রতি তার আগ্রহের প্রশংসা
আমরা লক্ষ্য করতে পারি। পরবর্তী শাসক আলাউদ্দিন মুজাহিদ ছিলেন ব্যর্থ শাসক। তিনি বিজয়নগর রাজ্যের দুটি যুদ্ধে পরাজিত হন। আভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি পার্সিক ও তুর্কি মুসলমানদের অধিক গুরুত্ব ও মর্যাদা প্রদান করে মহা ভুল করেন। ফলে ভারতীয় মুসলমানদের সাথে বহিরাগত মুসলমানদের দ্বন্দ্বের সূচনা হয়, যা পরিণামে রাজ্যের প্রচন্ড ক্ষতি করে। জনৈক আত্মীয় দাউদের হাতে মুজাহিদ নিহত হলে সাময়িক বিশৃঙ্খলা দেখা যায়। অবশেষে দ্বিতীয় মোহাম্মদ শাহ সিংহাসনে বসেন। তবে ইনি ছিলেন একান্তভাবে যুদ্ধবিরোধী ও শান্তিপ্রিয় মানুষ, তাই কোনো যুদ্ধে তিনি করেননি। তবে সাধারণ মানুষের সুখ সুবিধা বৃদ্ধি ও শিক্ষা সাহিত্যের প্রসারে তার উদ্যোগ অভাব ছিল না। অতঃপর তার দুই পুত্র যথাক্রমে গিয়াসুদ্দিন ও শামসুদ্দিন কয়েক মাসের জন্য সিংহাসনে বসেন। 1397 খ্রিস্টাব্দে বাহামান শাহের জনৈক পৌত্র ফিরোজ সিংহাসন দখল করেন এবং তাজউদ্দিন ফিরোজ শাহ উপাধি গ্রহণ করে শাসন শুরু করে দেন। বাহামান রাজ্যের অন্যতম তুর্কি সুলতান ছিলেন ফিরোজ শাহ বাহামান। খেরালের গন্ড রাজা নরসিংহ রায়কে পরাজিত করে তিনি বেরারের দিকে রাজ্য বিস্তার করেন। এখান থেকে তিনি প্রচুর সোনারূপ এবং হাতি উপঢৌকন হিসেবে লাভ করেন। বিজয়নগর রাজ প্রথম দেবরায়কে পরাজিত করে তিনি রাজ্যের মর্যাদা বৃদ্ধি করেন। অবশ্য 1419 খ্রিস্টাব্দে প্রথম দেবরায়ের কাছে তিনি পরাজিত হন। এই পরাজয়ের ফলে ফিরোজের রাজনৈতিক কর্তৃত্ব হ্রাস পায়। তার বয়োবৃদ্ধি ও মতিভ্রমের সুযোগে তার দুজন প্রিয় কৃতদাস ক্ষমতা কুক্ষিগত করে নেয়। সুলতানের ভ্রাতা আহমদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই সূত্রে শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে দাক্ষিণাত্যের জনপ্রিয় সুফি সন্ত গেসুদুর রাজ আহমদকে সমর্থন করেন। শেষ পর্যন্ত ফিরোজ ভাইয়ের অনুকূলে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। এর কয়েকদিনের মধ্যে তিনি মারা যান। ফিরোজ শাহের রাজত্বকালের অন্যতম গুরুত্ব এই যে তিনি বাহামানি রাজ্যকে ভারতের সাংস্কৃতিক প্রধান কেন্দ্রে পরিণত করতে উদ্যোগী হয়েছিলেন। ধর্মশাস্ত্র ও প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার যথেষ্ট জ্ঞান ছিল। কবিতা রচনায় তিনি ছিলেন পারদর্শী। ফেরিস্তার মতে ফিরোজ কেবল ফার্সি, আরবি বা তুর্কি ভাষাতেই নয়, তেলুগু, কানাড়ি, মারাঠি প্রভৃতি দক্ষিণ ভারতীয় ভাষাতেও পারদর্শী ছিলেন। তার রাজসভায় দেশি বিদেশি গুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল। দিল্লি সুলতানের অস্থিরতার ফলে সেখান থেকে বহু পণ্ডিত দক্ষিণ ভারতের ফিরোজের সভায় আশ্রয় পান। ফিরোজ মনে করতেন যে রাজার কাছে নানা দেশের জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ হওয়া উচিত, কেননা তার কাছ থেকে দেশ বিদেশের খবর সংগ্রহ করা যায়। রাজ্যের জ্ঞান ভান্ডার এতে সমৃদ্ধ হয়। গভীর রাত পর্যন্ত তিনি কবি, দার্শনিক, ধর্মবিদদের সঙ্গে আলোচনা করতেন। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল সম্পর্কে তার প্রচুর জ্ঞান ছিল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের তিনি আগ্রহের সাথে আদ্যপান্ত পাঠ করেন। জ্যোতির্বিদ্যা চর্চার জন্য ফিরোজ দৌলতাবাদে একটি মান মন্দির নির্মাণের ব্যবস্থা করেন। ফিরোজ শাহের আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো শাসন কার্যের হিন্দুদের নিয়ম। শোনা যায় যে তিনি রাজস্ব বিভাগের বহু দক্ষিণী ব্রাহ্মণদের নিযুক্ত করেছিলেন। তার উদ্যোগে চাউল দাভোল বন্দর দুটি সংস্কার হয়। ফলে পারস্য উপসাগর লোহিত উপসাগরের পথে ভারতের সাথে বহির্বাণিজ্যের সম্প্রসারিত হয়। বুরহারি মাসির গ্রন্থে ফিরোজ শাহকে একজন ন্যায়পরায়ণ ও অতুলনীয় শাসক বলে প্রশংসা করা হয়। তবে ফেরিস্তার মতে নানা মানবিক গুণের অধিকারী ফিরোজের চরিত্রের সীমাবদ্ধতাও ছিল। তিনি ছিলেন ঘোর মদ্যপ, তার হারেমটি ছিল খুবই বৃহৎ, সেখানে নানা জাতির নারী থাকতেন। সঙ্গীতের প্রতিও তার গভীর আসক্তি ছিল। এই সকল দুর্বলতা তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আহমদ শাহ বাহমানি রাজ্যের ঋত গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ নেন। বিজয়নগর রাজ্যকে পরাজিত করে তিনি বহু অর্থ সংগ্রহ করেন এবং পূর্ব পরাজয়ের গ্লানি দূর করেন। বিজয়নগরের মিত্র দেশ বরঙ্গালের রাজাকে পরাস্ত করে বহু ভূখণ্ড তিনি দখল করেন।
বরঙ্গলের অধিকাংশ অঞ্চল দখল করার ফলে বাহামানি রাজ্য প্রভূত শক্তিশালী হয়ে ওঠে এবং দক্ষিণ ভারতের শক্তিসাম্য বিঘ্নিত হয়। মালব কোঙ্কণের শাসকদের তিনি পরাস্ত করেন। নিরাপত্তার কারণে তিনি গুলবার্গ থেকে বিদরের রাজধানী স্থানান্তরিত করেন। আহমদ শাহ ধর্মান্ধ ছিলেন, পরে বিদ্বান ব্যক্তির প্রতি তার অনুরাগ ছিল। আহমদ শাহ রাজত্বকালে তার দপ্তরের অভিজাতদের মধ্যে পরস্পর বিরোধী দুটি দলের সৃষ্টি হয়। একদিকে ছিল সুন্নি পন্থী স্থানীয় মুসলমান, অন্যদিকে ছিল তুর্কি, পার্সিক, আরবি প্রভৃতি বহিরাগত মুসলমান। এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বাহমানি শাসন দুর্বল হয়ে পড়ে। আহমদ শাহের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আলাউদ্দিন শাহ সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসেই তিনি খানদেশ ও কোঙ্কণের বিদ্রোহ দমন করেন। তার সময় বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায় রায়চুর ও দুয়া এই অঞ্চল আক্রমণ করেন, কিন্তু দেবরায় পরাজিত হন এবং করদানে প্রতিশ্রুত হন। তিনি বেশ কিছু প্রজা কল্যাণমূলক কাজ করেন। শিক্ষা এবং শিক্ষিতের প্রতি তার শ্রদ্ধাবোধ ছিল। পরবর্তী শাসক হুমায়ুন শাহ ছিলেন অকর্মণ্য ও অত্যাচারী, এজন্য জনগণ তাকে জালিম নামে অভিহিত করেন। হুমায়ুনের মৃত্যুর পর তার নাবালক পুত্র নিজাম শাহ সিংহাসনে বসেন। তার নাবালকত্বের সুযোগে উড়িষ্যা ও তেলেঙ্গানার রাজারা বাহমানি রাজ্য আক্রমণ করেন। তিনি অকালে মারা গেলে সিংহাসনে বসেন তার ভ্রাতা তৃতীয় মোহাম্মদ শাহ। তিনিও ছিলেন বিলাসপ্রিয়, নৈতিক, চরিত্রহীন ও অযোধ্যার শাসক। কিন্তু সৌভাগ্যক্রমে সেই সময় মামুদ গাওয়ান নামে জনৈক দক্ষ দেশমন্ত্রীর উত্থান ঘটে এবং এইভাবেই বাহমানি রাজ্যের উত্থানকে আমরা চিহ্নিত করতে পারি। মামুদ গাওয়ানের প্রধানমন্ত্রীতে বাহমানি রাজ্যের সমৃদ্ধি, বিস্তৃতি এবং শক্তির বিস্তার ঘটতে দেখা যায়। প্রথম জীবনে ব্যবসায়ী গাওয়ান তার প্রতিভাদীপ্ত কর্মধারার দ্বারা বাহমানি রাজ্যকে ভৌমিক অখণ্ডতা, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিরতা প্রদান করেছিলেন। মামুদ গাওয়ান ছিলেন অত্যন্ত দায়িত্ববোধী। তিনি নাবালক সুলতান নিজাম শাহের কাছে তত্ত্বাবধান করার জন্য সদস্যদের যে প্রতিনিধি সভা গঠিত হয় তার অন্যতম সদস্য হয়েছিলেন। অপর প্রভাবশালী সদস্য ছিলেন রাজমাতা নার্গিস বেগম। নাবালক রাজার মৃত্যু পর্যন্ত প্রায় 2 বছর এই চতুর ও বিচক্ষণ মহিলা দক্ষিণ ভারতীয় রাজনীতিতে কর্তৃত্ব করেন। এই সময় রাজনীতিতে মাহমুদ গাওয়ানের গুরুত্ব উত্তরোত্তর বাড়তে থাকে। 1464 খ্রিস্টাব্দে খাজা জাহান তুর্কের মৃত্যু এবং রাজনীতির অঙ্গন থেকে নার্গিস বেগমের অবসর গ্রহণের ফলে মাহমুদ গাওয়ান ক্ষমতা বৃদ্ধির অপূর্ব সুযোগ পেয়ে যায়। নবনিযুক্ত সুলতান তৃতীয় মোহাম্মদ মাহমুদ গাওয়ানকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে খাজা জাহান উপাধিতে ভূষিত করেন। এই সময় থেকে মৃত্যু প্রায় 19 বছর ধরে মাহমুদ গাওয়ান প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন এবং সেখান থেকেই প্রকৃত অর্থে দেশকে সঠিক কর্তৃত্ব দান করেন। মাহমুদ গাওয়ান অত্যন্ত দায়িত্ববোধ ও সেবার মানসিকতার দ্বারা দপ্তরের কাজ সম্পন্ন করতেন। প্রকৃত বীরের মতোই নিঃসংকোচ চিত্তে তিনি স্বয়ং যুদ্ধযাত্রা করেন এবং সাফল্যের সাথে রাজ্যের ভৌমিক সম্প্রসারণ ঘটান। তিনি কোঙ্কণের রাজাকে পরাজিত করেন এবং সঙ্গমেশ্বরে পরাজিত রাজাকে খালনা দুর্গ হস্তান্তর করতে বাধ্য করেন। সুলতান প্রথম আহমদ শাহ আমল থেকেই খলজি শাসিত মালব রাজ্য সংগ্রামে লিপ্ত ছিল। পূর্ব স্বাক্ষরিত এই চুক্তির দ্বারা ঠিক হয় যে বেরর বাহমানি সুলতানের অধীনে থাকবে। তখন মালব বেরর পুনর্দখলের চেষ্টা করলে মাহমুদ গাওয়ান তা প্রতিরোধ করেন। এজন্য তিনি মালবের বিরুদ্ধে একাধিক যুদ্ধে লিপ্ত হন। গুজরাটের শাসকের সহায়তায় মাহমুদ গাওয়ান মালবের বিরুদ্ধে সফল হন। পশ্চিম উপকূলবর্তী অঞ্চলগুলিতে মাহমুদ গাওয়ানের সামরিক অভিযান ও সাফল্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দাভোল, গোয়া, রাজমুন্দ্রি, কোন্দভি সহ বিস্তীর্ণ অঞ্চল তিনি দখল করতে সমর্থ হন। এই সকল বন্দর জয় করার ফলে ইরাক, ইরান প্রভৃতি দেশের সাথে বাহমানি রাজ্যের বহির্বাণিজ্য বৃদ্ধি পায়। পরন্তু এই সকল স্থান হস্তচ্যুত হবার ফলে চিরশত্রু বিজয়নগর বড় আঘাত পায়। বিজয়নগরের বিরুদ্ধেও তার সাফল্য কম গৌরবোজ্জ্বল ছিল না। বিজয়নগরের অভ্যন্তরে প্রবেশ করে কাঞ্চি পর্যন্ত অগ্রসর হয়ে মাহমুদ গাওয়ান নিজ সামরিক শক্তির প্রমাণ দেন।
কাঞ্চি বা কাঞ্চিবরম শহরটি মুসলমান সৈন্যদের হাতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এখান থেকে লুণ্ঠিত বিশাল ধনসম্পদে স্ফীত হয় বাহামানি রাজ্য। উড়িষ্যার বিরুদ্ধেও গাওয়ান অভিযানে নেতৃত্ব দেন এবং সেখান থেকে প্রচুর অর্থ ও হাতি উপঢৌকন হিসেবে সংগ্রহ করেন। এইভাবেই রাজ্যের আভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে দৃঢ় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কাজেও মাহমুদ গাওয়ানের কৃতিত্ব রয়েছে। কালক্রমে রাজ্যের সীমানা বৃদ্ধি পেলেও প্রশাসনিক সংস্কার করা হয়নি, একথা গাওয়ান উপলব্ধি করেন। প্রশাসনিক গভর্নরদের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য তিনি একাধিক ব্যবস্থা নেন। ইতিপূর্বে রাজ্যে চারটি তরফে বিভক্ত ছিল। ন্যস্ত দায়িত্ব পালনের ব্যাপারে সুলতানের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। ভূমি সংস্কারের ক্ষেত্রেও গাওয়ান যথেষ্ট বিচক্ষণতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। গাওয়ান রাজ্যের সমস্ত জমি জরিপ করে ভোট দখলকারী তালিকা প্রস্তুত করেন। এজন্য গাওয়ানকে মুঘল যুগের প্রখ্যাত সংস্কারক টোডারমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক বলা যেতে পারে। ইতিমধ্যে দক্ষিণে মুসলমান অভিজাতদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে যে তীব্র হয়ে উঠেছিল তাও দূরদর্শী মাহমুদ গাওয়ানের দৃষ্টি এড়ায়নি। এই বিরোধ প্রশমিত করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য তিনি উভয় পক্ষের সমান সংখ্যক আমিরদের বিভিন্ন প্রদেশের শাসন পদে নিযুক্ত করেন। নিজের একজন আফিফ হয়েও দক্ষিণে মুসলমানদের সম্মান ও ক্ষমতা নিজের গাওয়ান উদারতার পরিচয় দেন। শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক রূপেও কিন্তু গাওয়ান যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি রাজধানী বিদরে একটি বিশাল মাদ্রাসা নির্মাণ করেন। এখানে প্রায় 1000 ছাত্র ও শিক্ষক পঠন পাঠন করতেন। নিপুণ স্থাপত্যকর্ম হিসেবেও এই মাদ্রাসাটি দৃষ্টি আকর্ষণ করে। দেশ বিদেশের বহু পণ্ডিত এখানে শিক্ষাদানের কাজে নিয়োজিত থাকেন। রুশ পর্যটক তৃতীয় মোহাম্মদ শাহের রাজত্বকালে দীর্ঘদিন বিদরে অবস্থান করতেন। তিনি এই শহর এবং জনগণের নানান দিক সম্পর্কে মনোজ্ঞ বিবরণ দিয়েছেন এবং তার উল্লেখ আমরা নিকিতি নামে পেয়ে থাকি, যিনি সুলতান ও অভিজাতদের বিলাসবহুল জীবনযাত্রার জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার উল্লেখ করেন। দক্ষ প্রশাসক গাওয়ানের শেষ পরিণতি ছিল খুবই দুঃখজনক। তিনি শেষ পর্যন্ত গোষ্ঠী রাজনীতির বলি হন। আগের উল্লেখ করা হয়েছে যে বাহামানি রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি ও দক্ষিণীদের সাথে নবাগত বিদেশি বা আফিফদের বিরোধ ছিল তীব্র এবং এই গাওয়ান উভয় পক্ষকে সন্তুষ্ট করে দেশের স্বার্থ ও উভয় গোষ্ঠী সর্বোচ্চ সেবা গ্রহণের চেষ্টা করেছিলেন। তথাপি নবাগত বিদেশি হিসেবে তিনি দক্ষিণী মুসলমানদের আস্থা অর্জন করতে পারেননি। যুদ্ধের কারণে গাওয়ান অধিকাংশ সময় রাজধানীর বাইরে থাকতেন। এই সুযোগ নেন দক্ষিণীরা। গাওয়ান যখন পশ্চিমাঞ্চলের অভিযানে ব্যস্ত, সেই সময় বিরোধীরা তার এক হাফসি সহকারীর হাত করেন। মত্ত অবস্থায় এই হাফসি ভুলবশত গাওয়ানের সরকারি মোহর একটি সাদা কাগজে দিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেন। বিরোধীরা এই কাগজের সুলতানের বিরুদ্ধে উড়িষ্যার শাসকের সাথে মাহমুদ গাওয়ানের এক ষড়যন্ত্রের ভিত্তিক জাল পত্র রচনা করে সুলতানের কাছে প্রেরণ করেন। এই জঘন্য ষড়যন্ত্র সম্ভাবনা বোঝার ক্ষমতা সুলতান মুহাম্মদের ছিল না। এজন্য একজন বিচক্ষণ এবং নিবেদিত প্রাণ সৈনিকের কর্মমর্যাদার সঠিক মূল্যায়ন না করে তিনি ষড়যন্ত্রের কথা বিশ্বাস করেন এবং মাহমুদ গাওয়ান এর প্রাণদণ্ড হয়। ষড়যন্ত্রকারীর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 73 বছরেই নিবেদিত প্রাণ এই দেশনায়ক বিনা প্রতিবাদে প্রাণ বিসর্জন করেন এবং এইভাবেই মাহমুদ গাওয়ানের মৃত্যু হয়। তথাপি আমরা বলতে পারি যে বাহামানি রাজ্যের উত্থান এবং বাহামানি রাজ্যের সমৃদ্ধি অর্থনীতির কারণ, প্রশাসনিক উন্নতির কারণ, প্রশাসনিক বিভাগগুলির সুদৃঢ়করণের কারণ প্রভৃতি ক্ষেত্রে কিন্তু মাহমুদ গাওয়ানের উল্লেখযোগ্যতা অবশ্যম্ভাবী। এবং এই কেন্দ্রীয় আঞ্চলিক প্রশাসন নিয়ন্ত্রণ, অর্থনীতির নিয়ন্ত্রণ, সমাজ সংস্কৃতির নিয়ন্ত্রণ প্রভৃতি বাহামানি রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই চলেছিল মাহমুদ গাওয়ানের মাধ্যমে। এবং পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে বাহামানি রাজ্যের মুসলমান অভিজাতরা ক্রমশই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়লে
বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়তে থাকে এবং বিদেশি মুসলিম দক্ষিণী মুসলিম অর্থাৎ দক্ষিণী এবং বিদেশি এই দুই মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাহমানি রাজ্যের ধ্বংস ডেকে আনে। এবং এইভাবে দেখা যাচ্ছে যে বাহমানি রাজ্যের রাজনীতিতে অভিজাতদের দ্বিমেরুকরণ, গোষ্ঠীদ্বন্দ্ব, সংকীর্ণতা প্রভৃতিকে কেন্দ্র করে বাহমানি রাজ্যের আভ্যন্তরীণ গোলযোগ ক্রমশই বেড়ে ওঠে। কেন্দ্রে শক্তিশালী সুলতানের অভাব এবং তার সঙ্গে সঙ্গে অভিজাতদের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি প্রভৃতি কিন্তু বাহমানি সাম্রাজ্যকে তার সঠিক পথে এগিয়ে যেতে অনেকটাই বাধা সৃষ্টি করেছিল। তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে বাহমানি রাজ্যের আঞ্চলিক প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, অর্থনীতি প্রভৃতি নিয়ন্ত্রিত হতে থাকছে এবং বহিরাগত মুসলমানরাও কিন্তু বাহমানি রাজ্যের পতনকে অনেকটাই কলুষিত করেছিল। এবং এই অভিজাতদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতাই কিন্তু বাহমানি রাজ্যের পতনের মূল কারণ। ফলে তাসের ঘরের মতো পড়ে গেছিল বাহমানি সাম্রাজ্যটি। ক্ষমতার দৌড়ে টিকে থাকার মতো ক্ষমতা হয়তো বাহমানি রাজ্যের ছিল না এবং ধর্মীয় কারণেও ক্রমশ বিরোধ জটিল হয়ে ওঠে। কিন্তু এরপরেও আমরা একটি কথা বলতে পারি যে বাহমানি রাজ্যের সমাজ, সংস্কৃতি, ধর্মশাস্ত্র চর্চা, প্রকৃতি বিজ্ঞান চর্চা প্রভৃতির ক্ষেত্রে কিন্তু একটি সময় বাহমানি রাজ্য পঞ্চদশ শতকের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছিল। দেশ বিদেশ থেকে খবর সংগ্রহ করে আনা, তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করা প্রভৃতির দিক থেকে কিন্তু বাহমানি রাজ্য আজও কিন্তু অতুলনীয় হয়ে রয়েছে। এবং বাহমানি রাজ্যের মন্দির নির্মাণ, বাহমানি রাজ্যের সাংস্কৃতিক ধারক রূপে কিন্তু বাহমানি রাজ্যের উন্নতি সোপান পুনরায় ইতিহাসের পাতায় ভেসে ওঠে এবং এর পুরোটাই কিন্তু কৃতিত্বের জায়গায় যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাহমানি রাজ্যের উন্নতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছিল মাহমুদ গাওয়ানের হাত ধরে। এবং এই বাহমানি রাজ্যের উন্নতি এবং তার উত্থান, তার সঙ্গে সঙ্গে তার কেন্দ্রীয় প্রশাসন এবং আঞ্চলিক পরিকাঠামোর বিন্যাস সম্পূর্ণটাই কিন্তু সামগ্রিক উন্নতির ইতিহাস আমাদের সামনে তুলে ধরে এবং তার অর্থনৈতিক উন্নতি এই পথকে আরো বেশি সুদৃঢ়বদ্ধ করে দেয়। আজকের আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আজকের ইউনিট আমরা এখানেই শেষ করছি। নমস্কার।